এদিকে সন্ধ্যার পরে ভাষণ দিলেন শেখ হাসিনা। ঘণ্টা বাজল বিএনপি সরকারের পতনের। যে কোনো সময় ঘটতে পারে বড় ঘটনা। আজকে যে সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই বিষয়গুলি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা, এবং এরা যে আসলে বিএনপি যে সন্ত্রাসী, কানাডা কোর্টে কিন্তু বলেছিল বিএনপি সন্ত্রাসী দল। আজকে সেই বিএনপি ক্ষমতায় এসেছে, যে এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। বিএনপি কি মনে করে তারা 100 বছর ক্ষমতা থাকবে, 1000 বছর ক্ষমতা থাকবে? তারা এটা কিভাবে ভুলে যায় যে তাদের নেতা তারেক রহমান এই প্রধানমন্ত্রী, তিনি কমর সোজা করে দাঁড়াইতে পারেন না? তারা কেন এটা ভুলে যাচ্ছে? আবার একটা 1/11-তে পরিণত করতে চায়। তারেক রহমানকে এর প্রায়শ্চিত্ত শতভাগ তাকে বুঝিয়ে দেওয়া উচিত। এর জন্য তাদের যে করুণ পরিণতি ভোগ করতে হবে এটা নিশ্চিত, সেইভাবে কাজ করা উচিত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবথেকে ভয়াবহ পতন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং সবথেকে ভয়াবহ পরিণতি হবে জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী। আমি এই কথাটা তারেক রহমান ক্ষমতায় আসার পরেও বলেছি, আগে থেকে বলেছি যে তারেক রহমান একাধিক জঘন্য কাজ করবেন, যার কারণে বাংলাদেশের মানুষ খুব দ্রুত তার উপর ক্ষুব্ধ হবে। পদ্মার অন্তরালে কি ঘটছে, কি হচ্ছে পদ্মার অন্তরালে? বড় ধরনের কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে? এই যে অন্তর্বর্তী সরকারের আমলে ঘটে যাওয়া একটা ঘটনা, শেখ হাসিনার বিষয়ে নতুন করে আবার রাজনৈতিক ময়দানে আলোচনা শুরু হওয়া, গুঞ্জন শুরু হওয়া, অবশ্যই এটার পিছনে পদ্মার আড়ালে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নিজের উপলব্ধি করতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করত, সম্মান করত, আপনারাও সম্মান পেতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশ বিক্রি করব না, সমুদ্র সীমা অর্জন করেছি আমরা, ল্যান্ড বাউন্ডারি আমরা সমাধান করে ছিটমহল বিনিময় করেছি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছি, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি। অপরাধটা কি করলাম? কোন অপরাধে? মানে যে 2024-এর চক্রান্ত, সেই ডিপ স্টেটের চক্রান্ত, বিভিন্ন শ্রেণী পেশার টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করা, এবং যত ভালো কাজই করি না কেন সেগুলির ভিতরে একটা বদনাম করানো বা এটা প্রশ্নবিদ্ধ করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। মানে ইউএস ফান্ডেড যে সমস্ত কান্ট্রি, আপনারা যদি সেখানে ঢোকেন সেখানেই পাবেন কিভাবে চক্রান্তটা তারা করেছে, কিভাবে কারা কারা টাকা নিয়েছে, সব পাওয়া যাবে এখানে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ, এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার, ষড়যন্ত্র তাত্ত্বিক ট্যাকার কার্লসন তাদের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলেন। বিশেষ করে 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার জড়িত থাকার বিষয়ে উল্লেখ করেছেন তারা, অর্থাৎ আমাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে। এখানে বলা হয়েছে যে সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এর প্রক্সি সংগঠন ইউএসএইড, আইআরআই ও এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে। এই অর্থ কাকে কাকে করা হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র গোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, র্যাডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থী, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনীর সদস্য, সকলকে ব্যাপকভাবে অর্থ দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে নানা ধরনের, এবং এই অপপ্রচার করে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ওই অবস্থা মোকাবেলা করেও আমরা কিন্তু নির্বাচন করে সরকারে আসি। কিন্তু এই যে ইউএস ফান্ডের এনইডি, এই এনইডি অর্থাৎ এটা হচ্ছে এন্ডাওমেন্ট, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। এনইডিতে যদি আপনারা ব্রাউজ করেন আপনারা পাবেন। এখানে এর যে প্রেসিডেন্ট এবং সিইও ডেমন উইলসন, সে কিন্তু এদের সাব কমিটি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টেট ও রিলেটেড প্রোগ্রামস অব দ্য হাউস কমিটি, এখানে তার টেস্টিমনি দেয়, সেখানেও সে স্বীকার করে যে এখান থেকে টাকা দেওয়া হয়েছে। এইভাবে চক্রান্ত করেই আমাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয় বা এ করে। আমি তো জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, কারণ আমি দেশ থেকে কখনো আসতে চাইনি। আমি কখনো ছাত্ররা আন্দোলন করেছে, তাদের উপর কোনো গুলি চালানোর হুকুম দেয়নি। আমার বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে আমি নাকি 1400 লোক হত্যা করেছি। আমি কোনো মানুষকে হত্যা করি নাই, বরং ওরা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়, নির্বিচারে তাদেরকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। এটা তো 15 জুলাই থেকে যে ইন্ডেমনিটি দেওয়া হলো, অপরাধ যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আর সব মামলা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী ঘর বাড়ি জারি করে ছাড়খাড় করেছে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি। কেন দেয়নি জানেন?
ওদের ওই গোয়েন্দা সংস্থা বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে 53% ভোটার ভোট দেবে, বিএনপি পাবে 24% আর জামাত পাবে 11%। চক্রান্ত করে আওয়ামী লীগকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে না। হাইকোর্টের রিট হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার, সেই রিট পর্যালোচনা করে হাইকোর্ট বলে দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্ট যখন নিষিদ্ধ করলো না, তখন এই খুনি ফ্যাসিস্ট ইউনূস কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, নাম বাতিল করে দেয়, আমাদের নির্বাচন করতে দেয় নাই। আসলে দেশে তো আইনের শাসন নাই, বিচার নাই। বিচারহীনতা কিরকম? এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এটাও একটা প্রহসন। আপনারা জানেন সেই নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনে 59% দেখানো হলো, আর যে ক্ষমতা আসলো কোনো পরিবর্তন নাই। বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন আসেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশে এই অনাচার যা ইউনূস করে থুয়ে গেছে। ওই তারেক জিয়া যে 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, FBI কর্তৃক দুর্নীতির জন্য সাক্ষী দিয়ে যে সাজাপ্রাপ্ত, সেই এখন প্রধানমন্ত্রী। এখন একইভাবে দেশ চলছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আপনারা অনেকেই এরকম অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। যারা নির্যাতিত হয়েছেন তারা যেভাবে পারেন অনলাইনে হোক তাদের বিরুদ্ধে মামলা করবেন। এই মামলা যেমন ইউনূস সরকারের বিরুদ্ধে, আবার বর্তমানে যদি তারেক জিয়া, বিএনপি লোকরাই তো বেশি করেছে, যাদের কথা আপনারা চেনেন, বা ONCP যারা, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আর এদের যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলাও আপনাদের করতে হবে। তাছাড়া যে ঘর বাড়ি লুটপাট, অগ্নিসন্ত্রাস করেছে, সমস্ত মামলাগুলি আমাদের থানা নেবে না, কোর্টে নেবে না, অনলাইনে অথবা রেজিস্ট্রি করে করতে হবে। আমাদের কথা স্পষ্ট যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার কোনো অধিকার অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই। আওয়ামী লীগ যত নেতাকর্মী বন্দী, সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে আজকে 1.5 বছর হয়রানি করছে, নির্যাতন করে করে কারাগারে একেবারে যখন মৃত্যু মুখে তখন নিয়ে এসে হাসপাতালে ফেলে রাখে। আমাদের হুমায়ুন ভাই মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, MP, মুক্তিযোদ্ধা, হাসপাতালের ফ্লোরে এলে ফেলে দিয়েছে, ইমার্জেন্সিতে নিয়ে গেছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, সেখানে জামাতের লোক এখন পরিচালক, সে তার চিকিৎসা করে নাই। ওই অবস্থায় আবার হাসপাতালে নিয়ে গেছে, আবার অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে এনে ফেলে রেখেছে। কোনো ফ্লোরে মানুষ চিলাচিলি করার পরে একটা বেডে তুলেছে, সেখানে কোনো বেডশিট নাই, চাদর নাই, ওর উপরে ফেলে রেখেছে। হাত করা পড়া অবস্থায় মৃত্যুর 3 ঘন্টা পরে হাত করা খোলা হয়েছে। কাজে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সকলকে মুক্তি দিতে হবে। এবং এই দেশে কি ঘটছে আপনারা আপনাদের স্থানীয়ভাবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সামনে আপনারা তুলে ধরবেন, এটাই আপনাদের সবচেয়ে বড় কাজ। এবং আমাদের দেশ ভিতরে যারা এই যে দুস্থ, নিগৃহীত, তাদেরকে প্রবাসীরা সাহায্য করে যাচ্ছে, আপনারা সেভাবে সাহায্য করবেন, যার যার এলাকায় করলেই হবে। আর আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে হোক আমরা অংশগ্রহণ করব। কাজে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা দরকার। আর বিশ্ব জনমত সৃষ্টি করা, সেটা আপনারা করবেন। কোনো নির্বাচন, আইনজীবী নির্বাচন হোক, পেশাজীবী নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন, সব নির্বাচনে আমরা দলগতভাবে করতে পারবো না। আমরা একেবারে নিজেরা স্বতন্ত্র হিসেবে করলেও প্রত্যেকটা ইলেকশন, আমি বলছি, আমাদের ইলেকশন করতে হবে। আজকে যে সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এই বিষয়গুলি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা। এবং এরা যে আসলে বিএনপি যে সন্ত্রাসী, কানাডা কোর্টে কিন্তু বলেছিল বিএনপি সন্ত্রাসী দল, আজকে সেই বিএনপি ক্ষমতা এসেছে। এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আওয়ামী লীগের উচিত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া, গেরিলা কায়দায় ওদের মোকাবেলা করা। সংসদ অধিবেশনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি, সেই বিল পাশ করে আইনে পরিণত করে আওয়ামী লীগের নিষিদ্ধকে, আর বিশ্বাস করে সময় কালক্ষেপণ করা, আমার মনে হচ্ছে এটা কোনোভাবেই ঠিক হবে না। তারেক রহমানকে এর প্রায়শ্চিত্ত শতভাগ তাকে বুঝিয়ে দেওয়া উচিত। এর জন্য তাদের যে করুণ পরিণতি ভোগ করতে হবে এটা নিশ্চিত, সেইভাবে কাজ করা উচিত। 15 বছর 7 মাস ক্ষমতায় আওয়ামী লীগ চাইলে ওই নয়া পল্টনে সরিষার ক্ষেত বানাইতে পারতো, ওইখানে কলা গাছের বাগান বানাইতে পারতো। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আওয়ামী লীগের নিষিদ্ধ বিল যখন উত্থাপন করেন, তিনি কুখ্যাত রাজাকারের বাচ্চা সাদা শকুনের নাম উদ্ধৃতি করে বলেন যে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের, ওনাদের দল সহ বেশ কয়েকটা দল আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য রাজপথে নামে, তারা আন্দোলন করে, এতে অনেক মানুষও অংশগ্রহণ করে, আর তখন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস নিষিদ্ধ করে, সেটাকে আইনে পরিণত করতে হবে, শাস্তির বিধান যোগ করতে হবে। তখন কোন জনগণ রাস্তায় নামছিল আওয়ামী লীগের নিষিদ্ধগুলো আমরা জানি তো, আমরা দেখেছি তো, এদেশের জনগণ দেখেছে তারা কারা ছিল। তারা সবগুলো রাজাকারের বাচ্চা ছিল, হাতে গোনা 50-60 জন মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আন্দোলনে নামছিল। গরমের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের উপর ঠান্ডা পানীয় ছিটানো হয়েছিল। যমুনা থেকে ইউনূস তাদের জন্য বাক্স ভর্তি কোরমা, পোলাও, বিরিয়ানি, বুরহানি এগুলো পাঠানো হয়েছিল। এগুলো দেশের জনগণ দেখছে। বিএনপি কি মনে করে তারা 100 বছর ক্ষমতা থাকবে, 1000 বছর ক্ষমতা থাকবে? তারা এটা কিভাবে ভুলে যায় যে তাদের নেতা তারেক রহমান এই প্রধানমন্ত্রী, তিনি কোমর সোজা করে দাঁড়াইতে পারেন না? তারা কেন এটা ভুলে যাচ্ছে, আবার একটা 1-11-তে পরিণত করতে চায়? আওয়ামী লীগ চাইলে অনেক আগে অনেক কিছুই মোকাবেলা করতে পারতো, কিন্তু দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে,
দেশের অনেক সাধারণ মানুষের জীবনের উপর একটা হুমকি হয়ে দাঁড়াবে, সেই কারণে তারা নিশ্চুপ ছিল। কিন্তু আমার মতে এখন আর তাদের নিশ্চুপ থাকার আর কোনো সুযোগ নাই। কারণ এখন কি আইনে পরিণত করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিশ্চিত করা হয়েছে। এখন কি, এখন ওরা কি করবে? এখন যদি চুপ করে বসে থাকে তাহলে সেইটা আমার মতে ঠিক হবে না, কোনোভাবেই না। আওয়ামী লীগকে ভুলে গেলে চলবে না। 1971 সালে সেই গেরিলা যুদ্ধের মাধ্যমেই কিন্তু পাকিস্তানি বাহিনী তাদের কামান, সাজোয়া যান রাস্তায় রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, শুধু গেরিলা যোদ্ধাদের কারণে। সুতরাং আওয়ামী লীগকে তো গেরিলা কাজে কিভাবে মোকাবেলা করতে হয় এইগুলো শেখানোর প্রয়োজন হয় না? এই নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটগুলা নেওয়ার জন্য গ্রামে গায়ে পাড়া মহল্লায় ওরা ঘুরে ঘুরে আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল, কি কথা ওরা দিয়েছিল। আর আজকে যেই সরকার আসছে সংসদে দাঁড়াইয়া এই বিশ্বাস ভঙ্গ এই জাতি কখনো মেনে নেবে না। এই দেশের জনগণ কখনো বাংলাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বিএনপি যেভাবে নিষিদ্ধ করছে থাইকো, ওইভাবে স্টেপ বাই স্টেপ ওইভাবেই তোমরা থাইকো। বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি তারা বৃহত্তম দল, কিন্তু প্রাচীনতম বৃহৎ এবং সর্ববৃহৎ নয়। তারা বৃহত্তম দল হইতে পারে, আর তুমি দ্বিতীয় নাম্বারের স্থানে থাইকে এক নাম্বারে নিষিদ্ধ করো। দেখো পরিস্থিতি কেমনে মোকাবেলা করো, দেখা যাবে, সমস্যা নাই। আওয়ামী লীগ যেহেতু ওপেন ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকারের কথা বলতে পারবে না, তাই বলে তাদের আমার মনে হয় যে চুপ করে বসে থাকাও ঠিক হবে না। গেরিলা কায়দায় জনগণের অধিকারের কথা বলতে হবে, গেরিলা কায়দায় মোকাবেলা করে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আন্ডারগ্রাউন্ড থেকে গেরিলা কায়দায় মোকাবেলা ছাড়া তো আর কোনো উপায় নাই। তাই চুপ করে বসে থেকে ওদের সময় দেওয়া ঠিক হবে বলে আমি মনে করি না। কারণ আজকে একটা জিনিস দেখতে হবে, ব্যাংকের টাকা নাই, গুদামে খাদ্য নাই, ডিলারের সার নাই, পাম্পে তেল নাই, হাসপাতালে চিকিৎসা নাই। আর এই সব পরিস্থিতি মোকাবেলার জন্য, দ্রুত মোকাবেলার জন্য এই সরকারের কোনো কার্যক্রমও নাই। কিন্তু আওয়ামী লীগ, দেশের জনগণ এবং দেশের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি মনে করি অনতি বিলম্বে তাদের এখন বিকল্প চিন্তা করা উচিত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব থেকে ভয়াবহ পতন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সব থেকে ভয়াবহ পরিণতি হবে জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী। আমি এই কথাটা তারেক রহমান ক্ষমতায় আসার পরেও বলেছি, আগে থেকে বলেছি যে তারেক রহমান একাধিক জঘন্য কাজ করবেন, যার কারণে বাংলাদেশের মানুষ খুব দ্রুত তার উপর ক্ষুব্ধ হবে। ইতিমধ্যে গত 19 মাসের শাসনামলে বিএনপির যে অপকর্ম তা দেখে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর যা হোক না কেন, বিএনপিকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির চরিত্র কখনো পরিবর্তন হবে না। এরা চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী থেকে কখনোই বের হয়ে জনকল্যাণমূলক, জনবান্ধব রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলা বিস্ফোরার জন্ম হয়েছে, যতগুলা বিষাক্ত কার্যক্রম হয়েছে, যতগুলা জঘন্য ইতিহাস সৃষ্টি হয়েছে, যতবার ইতিহাস বিকৃত করা হয়েছে, প্রত্যেকটা করেছে বিএনপির শাসনামলে হয়েছে। এই কথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, এটা সবাই জানে। আওয়ামী লীগের 17 বছরের, 16 বছরের কিংবা 15 বছরের যাই বলেন না কেন, এই দীর্ঘ শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, এইগুলা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? এই উন্নয়নগুলা তো শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন বিধায় উন্নয়নগুলা হয়েছে, তাই তো? এটা তো অন্ধেও বিশ্বাস করে, অস্বীকার করতে পারবে না। পাগলেও বিশ্বাস করে, কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সব সময় প্রথম হতে চায়। তারা স্বাধীনতার প্রথম ঘোষক, তারা হতে চায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তারা হতে চায় বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। এটা নিয়ে ব্যারিস্টার নিঝুম মজুমদার ভাইয়ের একটা ভিডিও চমৎকার ভাবে উনি তুলে ধরেছেন। বিএনপি মূলত কোনো কিছুতেই প্রথম না, কিন্তু এই যে প্রথম হবার প্রবণতা তাদের মধ্যে সবসময় আমরা দেখেছি, এইটা বিএনপিকে দীর্ঘমেয়াদে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিএনপি ধ্বংস হবে। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ, সব থেকে জঘন্য পতন হবে বিএনপির। দুইটা সংবাদের ছোট্ট অংশ আপনারা দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরো 14 অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হয়েছে। এইটা আপনাদের অনেকের চোখে খুব স্বাভাবিক ঘটনা মনে হতে পারে, বাট আমার চোখে স্বাভাবিক কোনো ঘটনা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল এবং খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, এই দুইটা পাশ হয়েছে কেন জানেন? প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে। এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন কিংবা নাও হতে পারে, অনেকে বলতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এবং আমি তথ্য পেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম যেটা খুলনাতে সেটা পরিবর্তন করা হবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1998 সালে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 96-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার চাওয়াতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে, সেটাও করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। এখন এই দুইটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নাম দেওয়া হবে? জিয়াউর রহমান, খালেদা জিয়া,
কার নাম? নাকি সালাউদ্দিনের আব্বার নাম দেওয়া হবে, নাকি অন্য কারো আব্বা আম্মার নাম দেওয়া হবে? এই যে ভণ্ডামিগুলা, এই যে নোংরামিগুলা, এই নোংরামিগুলার ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের নাম কি ছিল আগে? চট্টগ্রামের এই বিমানবন্দরের নাম ছিল এম এ হান্নান বিমানবন্দর। পরবর্তীতে এটা পরিবর্তন করে কারা? 2005 সালে বিএনপি এটার নাম পরিবর্তন করে। তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে যেটা শাহজালাল বিমানবন্দর ঢাকায় অবস্থিত, এটার নাম জি আন্তর্জাতিক বিমানবন্দর কে করেছিল? বিএনপি করেছিল। অনেক টাকা এইসব কাজে ব্যয় হয়। এই কাজগুলা কি রাষ্ট্রের প্রধানতম কাজ? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই যে সংশোধনী বিল পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এইসবের নাম পরিবর্তন করা কি খুব বেশি প্রয়োজনীয়? এগুলা কি খুব বেশি প্রয়োজন? বাংলাদেশে কি হচ্ছে আপনারা কি একবারও ভাবেন? বাংলাদেশের সাধারণ মানুষকে কিছু বিষয় মনে করিয়ে দিই, কিছু প্রশ্ন করতে চাই পাশাপাশি। হামের প্রাদুর্ভাবে এই পর্যন্ত প্রায় 140 জনের মতো শিশু বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে সংসদে কোনো কথা হয়েছে? সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো কথা বলেছে? বলেনি। সার নাই, বিষ নাই, কীটনাশক নাই, সেচের পানি নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। তরমুজ চাষিরা তাদের তরমুজের ক্ষেতে পানি দিতে পারতেছে না, তরমুজ নষ্ট হয়ে গেছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। কি আছে বাংলাদেশে বলেন তো? আইন শৃঙ্খলা আছে? ধর্ষণ, খুন, গুম থেমে আছে? থেমে নাই। উল্টা শিরিন শারমিন চৌধুরীর মতো সজ্জন রাজনৈতিক নেতাদেরকে নাটকীয়ভাবে গ্রেফতার দেখানো হচ্ছে। অনেক আগে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হয়তো তাকে আয়না ঘরে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। এখন যখন পরিস্থিতি বেগতিক দেখতে পাচ্ছে, তখন তাকে সামনে আনা হয়েছে। ইউনূসীয় জামানায় আমরা যা দেখেছি, এখন এই মুহূর্তে ঠিক তাই দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তন নাই। আরে ভাই, বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না। বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার দেখতে পাচ্ছি। শ্রমজীবী যারা দৈনিক কর্ম করে খায়, তাদের খাবারের যোগান দিতে পারতেছে না, সন্তানের চিকিৎসা করতে পারে না। একটা হাসপাতালে মৌলিক যে বিষয়গুলো থাকা প্রয়োজন, সেগুলো নাই। আর এদিকে এই গান্ডুদের দল, এই বিএনপি বদমাশদের দল, এই সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজের নাম পরিবর্তন করা নিয়ে ব্যস্ত আছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার করা না হয় সেই ধরনের পরিকল্পনা চালাচ্ছে। এইটা কি রাষ্ট্র ব্যবস্থা? এটা কি রাষ্ট্র পরিচালনার সিস্টেম হইতে পারে? আপনাদের কি বিবেক জাগ্রত হবে না? বাংলাদেশের মানুষ, আপনারা কবে নিজেদের ভালোটা বোঝার জন্য সক্ষম হবেন? কবে শিখবেন আপনারা বলেন তো? আপনাদের মধ্যে তো সেই ধরনের প্রবণতা আমরা দেখি না। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। এখানে সংসদে বসে বসে নাটক করতেছে, বিরোধী দল ওয়াকআউট করে, এই দল নাটক করে, সালাউদ্দিন চটকদার কথা বলে হাসাহাসি করে, আবার দেখলাম ববি হাজ্জাজ, শ্যামা উবাইদের দিকে প্রেমাতুর দৃষ্টিতে তাকায়। কি একটা অবস্থা ভাই! এটা সার্কাস, পুরো সংসদ একটা সার্কাস ব্যবস্থা। এইভাবে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই কারণেই বলি, বাংলাদেশের ইতিহাসে কিছু জঘন্যতম সিদ্ধান্ত নেবে তারেক রহমান, এবং এই সিদ্ধান্তের কারণে তারেক রহমান তার পিতার পরিণতি যেমন হয়েছিল, ঠিক একই পরিণতি হতে পারে। আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নাও হয়, তারেক রহমানকে বাংলাদেশের মানুষ পালিয়ে যেতে দেবে না। ভারতবর্ষ শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে কারা নিয়ে যাবে ভাই? মিয়ানমার নিয়ে যাবে? ভারত নেবে? কখনো নেবে মনে হয় আপনাদের? এই জন্যই বললাম, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ জঘন্য পতন হবে তারেক রহমানের, এবং এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার থেকে বিএনপি নামক যে দল, এটা একেবারে মুছে যাবে। এই নিয়ে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, শঙ্কা কিচ্ছু আমার মধ্যে কাজ করে না। আশা করি আপনাদের মধ্যেও কাজ করতেছে না। বিএনপি ধ্বংস হবে, এবং এই ধ্বংস বিএনপি কখনোই ঠেকাতে পারবে না। যে দল জনকল্যাণমুখী রাজনীতি করতে পারে না, যে দল সাধারণ মানুষের মৌলিক চাহিদার যোগান দিতে পারে না, সেই দল নাকি রাষ্ট্র পরিচালনা করবে। হাস্যকর, হাস্যকর সালাউদ্দিন সাহেব, হাস্যকর। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।